আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো পদার্থবিজ্ঞানের কতগুলো ক্লাস করলাম। আজকের ক্লাসের মাধ্যমে এই পদার্থবিজ্ঞানের এই ২ নম্বর অধ্যায়টা আমরা শেষ করে দিব। ধরো তোমাদের তো শর্ট সিলেবাস 25টা এমসিকিউ আসবে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে ধরো 3টা থেকে 4টা এমসিকিউ আসতে পারে। আবার দ্বিতীয় অধ্যায় তো একটু গুরুত্বপূর্ণ বেশি, এই জন্য দ্বিতীয় অধ্যায় থেকে একটু বেশি আসবে। তো ধরো 4টার মতো আসতে পারে এমসিকিউ। তো 4টার মধ্যে যা আসবে তো 3টার মতো 2 থেকে 3টাই তুমি আমার এই ক্লাস থেকে কমন পাবা। আজকে আমি যেই 26টা এমসিকিউ করাবো একদম যে হুবহু কমন আসবে ওরকম না, যেমন একই রকমের অঙ্ক আসবে। আবার যদি কিছু সংখ্যামূলক অঙ্ক থাকে, যেমন এক কথায় উত্তর এরকম কিছু অঙ্ক থাকে, ওইগুলা হুবহু আসতে পারে, যেমন মাত্রা, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এইগুলা তোমার আসতে পারে। ঠিক আছে, এইখানে তুমি যেগুলা পড়বা এই রিলেটেড তুমি যদি তোমার বইতে বা গাইডের মধ্যে বা টেক্সট পেপারের মধ্যে আরো কিছু সলভ করো, তাহলে এই অধ্যায় নিয়ে মোটামুটি আর তোমার কোনো সমস্যা থাকবে না। আর আমরা কিন্তু যত সিকিউ এমসিকিউ যাই কিছু করছি না কেন, সবগুলো কিন্তু তোমাদের পিডিএফ আকারে কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। আচ্ছা, তো এখন দেখো, তো আমরা এখান থেকে শুরু করতেছি। এখন বলো, ফার্স্ট অফ অল আমাদের যে প্রশ্ন আছে এটা উত্তর দাও। কি হবে বলো? সবাই উত্তর দিবা, এরপরে তোমাদেরকে আমি কতটুকু সময় দিব, এর মধ্যে তুমি উত্তর দিবা, তারপরে আমি তোমাদেরকে আনসার সলভ করে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমি দেখো করে দিতেছি এটা অ্যান্সার কি হবে। তো বেগের সূত্র আমরা কি জানি? বেগের ক্ষেত্রে আমরা জানি হইলো যে বেগের কি, বেগ হলো এম এস ইনভার্স ওয়ান, মানে এম ভাগ কত এস। তো এম এর মাত্রা কত? এম এর মাত্রা হইলো কত? যে এল। আর এইখান থেকে এস এর মাত্রা হইলো টি। আর যেহেতু বেগ বলছে সেহেতু আমাদেরকে এল টি, তো এল টি ইনভার্স ওয়ান, তাই আনসার হবে কোনটা? এল টি ইনভার্স ওয়ান হবে। তো এই খ নাম্বার আনসার হবে। তো যারা খ নাম্বারটা আনসার দিছো তাদেরটা সঠিক হয়েছে। হ্যাঁ, এখানে মাহি বলছো, তৃষা পাল বলছো, শাওন বলছো, হাসান আলী বলছো, তারপরে মোহিনী, মমি বলছো, রানু বেগম বলছো। হ্যাঁ, তোমাদেরটা সবারটা সঠিক হয়েছে, গুড। তারপরেটা দেখো, 2 নাম্বারটা বলো যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে? আমাদের যে 4টা সূত্র আছে ওই 4টা সূত্র থেকে তুমি এটা বলতে পারবা যে কোনটা হবে আনসার। তো আমাদের সূত্র কয়টা ছিল বলতো? স্থির অবস্থান থেকে বলছে, সুষম ত্বরণের কথা বলছে, তাই না? ঠিক আছে, তো আমরা এখানে সূত্রগুলো একটু দেখি। প্রথম সূত্র হইলো ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে, তারপরেরটা হইলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তারপরে হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এইখান থেকে আমরা দেখতে পাইতেছি যে প্রথমে কি আছে? ভি আর হলো টি আছে, তাই না? আচ্ছা, পরেরটা আছে হলো ভির সাথে এখানে কি আছে? ভির সাথে এস আছে, তাই না? ভির সাথে এস। এখন তোমরা অনেকেই করছো কি যে যেহেতু স্থির অবস্থান থেকে গেছে তার মানে ইউ জিরো, প্রত্যেকটা ইউ কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। প্রত্যেকটা ইউ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এখানে জিরো, প্রত্যেকটা কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলা থাকে আসলে। তো পরবর্তীতে আমরা দেখতে পাইতেছি যে এইখান থেকে যে সংখ্যাগুলো থাকবে সংখ্যাগুলোও বাদ পড়ে যাবে। সংখ্যাগুলো কি হবে? বাদ পড়ে যাবে। তো এখানকার সংখ্যাও বাদ পড়ে গেল, এই হাফ বাদ পড়ে গেল। তারপর দেখতেছি হলো কি ত্বরণ, এখানে কোনো ত্বরণের কোনো চিহ্ন নাই। কি হবে? ত্বরণটা বাদ পড়ে যাবে, প্রত্যেকটাই ত্বরণ আছে, ত্বরণ বাদ পড়ে যাবে। তো ওই ত্বরণও বাদ পড়ে গেল। তাহলে আমরা 3টা জিনিস থেকে কি কি দেখতে পাইলাম? প্রথমটা থেকে আমরা দেখতে পাইতেছি হলো এই ভি সমানুপাতিক টি, আর এখান থেকে দেখতে পাইতেছি ভি স্কোয়ার সমানুপাতিক এস অথবা ভি সমানুপাতিক রুট এস, আর লাস্টে দেখতে পাইতেছি এস সমানুপাতিক টি স্কোয়ার। তো এইখান থেকে আমাদের কোনটা মিলে বলতো? ভি স্কোয়ারের সাথে, ভি স্কোয়ারের সাথে কি এস মিলে না? ভি স্কোয়ারের সাথে মিলে হলো শুধু এস, তার মানে এইটা হবে না। তারপরে বলতেছো ভির সাথে এস, এখানে ভির সাথে কোনোটা এস নাই, কিন্তু ভির সাথে কোনোটা এস নাই, ভির সাথে এস নাই, ভির সাথে এস নাই। ভি স্কোয়ারের সাথে এস আছে, ভির সাথে কিন্তু এস নাই। কার সাথে আছে? ভি স্কোয়ারের সাথে এস আছে। আবার আরেকটা আছে এস এর সাথে টি আছে, এস এর সাথে কিন্তু টি নাই, এস এর সাথে কি আছে? টি স্কোয়ার, মানে এস সমানুপাতিক কি? টি স্কোয়ার। তারপরে কি আছে? ভির সাথে টি। হ্যাঁ, এই যে ভির সমানুপাতিক টি, মানে এইটা মিলতেছে। তাহলে আনসার কোনটা হবে? এই ঘ নাম্বারটা আনসার হবে। আর তোমরা ক্লিয়ার হওয়ার পাশাপাশি আমাকে বলবা যে তোমরা কি বুঝতে পারছো কিনা। শুধুমাত্র মানে দেখলেই হবে না যে এটা উত্তর এইটা হবে, তোমাকে কিন্তু সম্পূর্ণ বুঝতে হবে। দরকার হয় আমি তোমাকে আরো বুঝাবো, যত ইচ্ছা আমি তত তোমাকে বুঝাবো, কিন্তু তোমার এটা বুঝতে হবে। ঠিক আছে, আমার কথা হলো তোমার এই অঙ্কটা পুরোপুরি বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। তুমি আমাকে আবার বলবা, না বুঝতে পারলে আমাকে আবার বলবা। দেখো, আমি আবার একটু এখানে রিপিট করতেছি যে প্রথমত আমরা সূত্রগুলো নিয়েছিলাম, সূত্রগুলোর যে ধ্রুবক পদগুলো আছে যেহেতু এটা স্থির অবস্থান থেকে, সেহেতু ইউটাকে আমরা কি করছি? জিরো বানাই দিছি। ইউকে জিরো বানালে সবগুলো চলে যায়। তারপর সংখ্যাগুলোকে জিরো মানে বাদ দিয়ে দিছি, কারণ সমানুপাতিকের ক্ষেত্রে তোমাদের ধ্রুবক যে পদগুলো থাকে সেগুলো বাদ পড়ে যায়। আর ধ্রুবকের পরিবর্তে এখানে প্রফেশনালটা আছে, মানে সমানুপাতিক চিহ্নটা আসে। তো এখান থেকে এও বাদ দিয়ে দিলাম। তো এখান থেকে ভি সমানুপাতিক টি আসে, ভি স্কোয়ার সমানুপাতিক এস আসে। তো তোমরা অনেকে আনসার দিছিলা
যে এইটা আনসার দিয়েছিল যে ভি সমানুপাতিক এস, কিন্তু এইটা কিন্তু হবে না, হবে হইলো ভি স্কোয়ার সমানুপাতিক এস হবে। আর এখানে আছে ভি স্কোয়ার সমানুপাতিক এস, না এটা হবে না, ভি স্কোয়ার সমানুপাতিক এস অথবা ভি সমানুপাতিক এস স্কোয়ার এরকম হবে। দেখো তোমরা যেটা বলছো এখানে হবে ভি স্কোয়ার সমানুপাতিক এস অথবা ভি সমানুপাতিক রুট ওভার এস, এই দুটার একটা হবে। এইটাও হবে না, এইটাও হবে না, এই দুটার ক্ষেত্রে হবে এখানে স্কোয়ার হবে অথবা এখানে কি রুট হবে, এটা হবে। আর এটা তো এখানে অপশন হবে না, এখানে হবে না, কারণ এটা হলো এস এর সাথে টি স্কোয়ার যাবে, এস এর সাথে কি যাবে টি স্কোয়ার, এটা কখনো হবে না। এরকম হইতে পারে যে রুট ওভার এস সমানুপাতিক টি, এইটা হইতে পারে, কিন্তু এইটা কখনো হবে না। আর তাহলে লাস্ট পর্যন্ত অ্যান্সার কোনটা হবে, এইটা হবে আনসার। ভুল আছে এগুলো সবগুলা কি ভুল, তাহলে আনসার কোনটা, এই ঘ নাম্বারটা হবে আনসার, এই যে ঘ, ঘ এটা, ঠিক আছে, এই যে এইটা। আচ্ছা, তো ক্লিয়ার হয়ে গেছো আশা করছি। তারপরেরটা ক্লিয়ার হয়েছে, আমাকে বলো তো, যদি ক্লিয়ার হও তাহলে আমাকে সি লিখে জানাও, ক্লিয়ার হইলে আমাকে সি লিখে জানাও, আমি বুঝাবো, তুমি যতক্ষণ না বুঝবে আমি তোমাকে বুঝাবো। আমরা জাস্ট এখানে সূত্রগুলা লিখছিলাম, বুঝছো, সূত্রগুলা জাস্ট ওই মানগুলা বাদ দিয়ে দিচ্ছি। তারপরেরটা আমরা চলে যাচ্ছি, দেখো। আচ্ছা এটা দেখো, এটা কি হবে, এমসিকিউ নাম্বার 3, এটা সবার পারা উচিত। আচ্ছা আমরা দেখি কত হবে, তাহলে অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা ঠিক আছে, তো এখানে যেহেতু দোলন, তাই না, দোলন মানে হলো এইখান থেকে এদিকে যাইতেছে একবার, আবার এদিকে যাইতেছে একবার, এদিকে যাইতেছে একবার, এদিকে যাইতেছে একবার। এখন এটা যদি এরকম হইতো যে সম্পূর্ণ এটা ঘুরে আসতেছে, তাহলে এটা কি হইতো, পর্যাবৃত্ত গতি হইতো। আর যদি এটা সোজা চলতো বা এদিকে আসতো তাহলে এটার নাম চলন হইতো। আর ঘূর্ণন কি, সম্পূর্ণ ঘুরতে হবে, এগুলার কিছু কোনোটাই হইতেছে না, এটার নাম কি হবে, সরল স্পন্দন গতি। এটা মনে রাখবা যে এটা কি হবে, সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির সংজ্ঞা হলো যে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় একই দিকে তার বিপরীত দিকে, ঠিক আছে। যেমন ও এইদিকে যাইতেছে, পরে কি আবার এইদিকে কিন্তু আসতেছে, ও কিন্তু এরকম না যে এদিকে গেছে আবার এই দিক দিয়ে আসতেছে, এরকম না, কিন্তু ও এদিকে যাইতেছে আবার সেম পথে কিন্তু ফিরে আসতেছে, এটাকে বলা হয় সরল স্পন্দন গতি। তাহলে এখানে আনসার হবে কি, সরল স্পন্দন, ঠিক আছে। দোলনায় দুলতে থাকা কোনো একটা শিশুর গতি কি হবে, সরল স্পন্দন গতি হবে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হইলো, দেখো সবাই আসলে বুঝতে পারছো, তাহলে এটা ডি নাম্বারটা হবে। অনেকে সঠিক উত্তর দিছো, দু একজন ভুল উত্তর দিছিলা, তাদেরটা একটু সঠিক করে নাও, ঠিক আছে। আচ্ছা তারপরটা দেখো কি হবে, সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি, বলো ফার্স্ট। এটাও কিন্তু সহজ একটা জিনিস, যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি। আচ্ছা তো এখানে একদম সবার ভুল হয়ে গেছে, বুঝছো। এটা আনসারটা কি হবে জানো, এটা আনসারটা হবে পর্যাবৃত্ত গতি হবে। কি হবে, পর্যাবৃত্ত গতি। সূর্যের চারদিকে পৃথিবীর গতিটা কি হবে, পর্যাবৃত্ত গতি হবে, ঘূর্ণন গতি হবে না। কারণ দেখো আমি তোমাকে বলি, পর্যাবৃত্ত গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্যটা বলি, একই, দুটা গতি প্রায় একই রকম, কিন্তু ঘূর্ণন গতির মধ্যে আর পর্যাবৃত্ত গতির মধ্যে একটু পার্থক্য আছে। সেটা কেমন, যে ঘূর্ণন গতি হইলো তোমার চারপাশে ঘুরলেই হবে, এই পাশে ঘুরলেই হবে। মনে করো এইখানে এটা ঘুরতেছে, কিছু সময় আস্তে ঘুরতেছে, কিছু সময় জোরে ঘুরতেছে, সমস্যা নাই। ধরো তুমি যদি এখানে ধরো যে এখানে একটা বিন্দু আছে, মনে করো এখান থেকে 1 মিনিট পরে এইটাকে অতিক্রম করবে। একটা মনে করো এই যে আমি একটা এখানে ধরো একটা কলম নিতেছি, এই কলমটা এখান থেকে 1 সেকেন্ড পরে মনে করো অতিক্রম করলো, আবার পরের বার মনে করো আস্তে আস্তে ঘুরে ঘুরে 2 সেকেন্ড পরে অতিক্রম করলো, আবার মনে করো পরের বার আস্তে আস্তে ঘুরে ঘুরে 3 সেকেন্ড পরে মনে করো অতিক্রম করতে পারে। এটাকে বলা হয় ঘূর্ণন গতি। মানে ঘূর্ণন গতির কোনো নির্দিষ্ট কোনো ই নাই যে ও এখন ঘুরবে নাকি কখন ঘুরবে, মানে কত সময়ে নিয়ে ঘুরবে, এটাকে ও কতক্ষণ পর অতিক্রম করবে, এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, আবার দিকও কোনো নির্দিষ্ট নাই। ও এইদিকেও ঘুরতে পারে আবার এইদিকেও ঘুরতে পারে, যে কোনো দিকেও ঘুরতে পারে, এটার নাম হলো ঘূর্ণন গতি। কিন্তু এই পর্যায়বৃত্ত গতিটা হইলো যে ও নির্দিষ্ট দিকে ঘুরবে এবং নির্দিষ্ট একটা সময় ঘুরবে। যেমন এই যে পৃথিবী কি করে, সূর্য পৃথিবীর চারদিকে কয়দিন একবার ঘুরে, 365 দিনে একবার ঘুরতে পারে, তার মানে নির্দিষ্ট একটা সময় ঘুরে। প্রত্যেক বছর কি করে, ও একবার ঘোরা সম্পূর্ণ করে 365 দিনে। তো 4 বছর পরে ওর কয় দিন লাগে, 366 দিন লাগে, মানে একটু একটু কম কম। তো সূর্য মানে পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে, তারপরে আবার 365 দিন আবার সেম ভাবে আবার ঘুরে, ঠিক আছে। তো এটাকে তুমি কি বলবা, পর্যাবৃত্ত গতি। কারণ পর্যাবৃত্ত গতি হইতে হলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে। যেমন তুমি যদি ঘড়ির কথা চিন্তা করো, এখানে তুমি দাও 12, এখানে 3 দাও, এখানে 6 দাও, এখানে 9 দাও। তো এই যে মনে করো একটা ঘন্টার কাঁটা এই 12কে অতিক্রম করতেছে, ঠিক 12 ঘন্টা পরে আবার এই 12কে অতিক্রম করবে। আবার একটা মিনিটের কাঁটা এই 12কে অতিক্রম করতেছে, ঠিক আবার এক মানে কি বলে 1 ঘন্টা পরে আবার 12কে অতিক্রম করবে। একটা সেকেন্ডের কাঁটা এই 12কে কি করবে,
ঠিক 60 সেকেন্ড পরে আবার বারক অতিক্রম করবে। তারপরে এটা হলো পর্যায়বৃত্ত গতি। এখন মনে করো যে এখানে যদি অপশন পর্যায়বৃত্ত গতি না থাকতো তাহলে তুমি ঘূর্ণন গতি দিতে পারতো, কিন্তু যদি তোমার এই পর্যায়বৃত্ত গতি অপশনে থাকে তাহলে তোমার অবশ্যই কি দিতে হবে, পর্যায়বৃত্ত গতি দিতে হবে। কারণ এখানে একটা কথা বলা যায়, যেমন তুমি বলতে পারো তো এটাও তো তাহলে ঘূর্ণন গতি বলা যায়, এটাও তো তাহলে ঘূর্ণন গতি। হ্যাঁ, সকল পর্যায়বৃত্ত গতি কি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। তুমি এখানে বলছো যে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি। তুমি ঘড়ির কাঁটাকে পর্যায়বৃত্ত গতিও বলতে পারো, আবার ঘূর্ণন গতিও বলতে পারো, কিন্তু যদি অপশনে পর্যায়বৃত্ত গতি থাকে তাহলে তোমার এই ঘূর্ণন গতি বলা যাবে না। আমার কথা কি সবাই বুঝতে পারছো? যদি বুঝে থাকো একটু ক্লিয়ার লেখা জানাই দাও। তার মানে এইটাই হলো পার্থক্য, ঘূর্ণনের মধ্যে আর পর্যায়বৃত্তের মধ্যে এই জিনিসটা হলো পার্থক্য। আর একটা নির্দিষ্ট দিকে, সূর্য কি পৃথিবী কি এরকম যে একবার হলে দিক দিয়ে ঘুরতেছে আবার আবার পরের বার দিক দিয়ে ঘুরতেছে? সূর্য কি এমন বলে নাকি আমি একবার দিকে ঘুরলাম এখন ভালো লাগতেছে না আমি আবার এই উল্টো দিকে ঘুরবো? এরকম তো না। সূর্য পৃথিবীর মানে সরি পৃথিবী সূর্যের চারদিকে এইদিকেই ঘুরতেছে, একদিকে কিন্তু বারবার ঘুরতেছে। এইদিকে ঘুরলে এইদিকে ঘুরতেছে, আর এইদিকে ঘুরে একদিকে ঘুরতেছে, ও কিন্তু আর কোনো চেঞ্জ নাই। এই কারণে এটার নাম কি, পর্যায়বৃত্ত গতি। বুঝতে পারছো সবাই? যদি বুঝতে পারো একটু ক্লিয়ার লিখে আমাকে জানাই দাও। একটা কথা মনে রাখবা যে সকল ঘূর্ণন গতি সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। যেমন এই ক্ষেত্রে একটা জিনিস বলা যায়, ধরো ওই যে মান্যগণ্য যদি একজন ব্যক্তি তোমার সামনে উপস্থিত থাকে তাহলে একটা শুভ কাজ সেই করবে। যদি ওই ব্যক্তি উপস্থিত না থাকে তার অনুপস্থিতি আরেকজন করতে পারে, কিন্তু পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে সেই কিন্তু শুভ কাজটা করে, যে কোনো একটা কাজ সেই কিন্তু করে বা উদ্বোধন করে বা শুরু করে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এরপর একটা দেখো, তাইলে আমরা 5 নাম্বারটা দেখো কি হবে, যে নিচের কোন শর্তটি পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? বলো এটা কি হবে আনসার। অনেকে ক বলতেছো, আবার অনেকে ঘ বলতেছো। ঠিক আছে, এখানে যেমন একটা জিনিস তোমাকে বলি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন সূত্রগুলো হয়, ভি সমান ইউ প্লাস জিটি, এটা একটা গেল। আর আরেকটা আছে যেমন এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, মানে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তারপরে তোমার এই যে একটা আছে বায়ু অপরিহার্য। হ্যাঁ, এখন ধরো বায়ু কিন্তু অপরিহার্য না, তোমার উপর থেকে একটা জিনিস পড়তেছে, এখানে কিন্তু তোমার বায়ু থাকতেও পারে নাও থাকতে পারে। এখন নর্মাল তুমি যদি এখানে চিন্তা করো তাহলে বায়ু থাকবে, কিন্তু এমন না যে বায়ু থাকতেই হবে। তোমার যেমন যে ভ্যাকিউম টিউবের মধ্যে একটা পরীক্ষা করছিল যে দুইটা জিনিস একসাথে ফালাইছিল, এটা পাথর না একটা আপেল না কি যেন একটা পালক, দুটো জিনিস একসাথে ফালাইছিল, তো ওরা একসাথে নিচে পড়ছিল, তো ওইখানে কিন্তু কোনো বায়ুর বাধা ছিল না। ঠিক আছে, ধরো আমরা বুঝতে পারলাম বায়ু অপরিহার্য, এটা হবে না। দেন বেগ সময়ের সমানুপাতিক। তো দেখো এই যে ভি, এটা তো বাদ পড়ে যায়, এটাও বাদ পড়ে যায়, তাহলে কি থাকে, ভি সমানুপাতিক টি। হ্যাঁ, এটাও রাইট। তুমি বলতে পারো যে বেগ সময়ের সমানুপাতিক, হ্যাঁ এটাও রাইট। তারপর আছে দূরত্ব হলো সময়ের বর্গের সমানুপাতিক। দেখা যাক নিচেরটা, এই যে এটাও কাটা চলে যায়, এটাও কাটা চলে যায়, এটাও কাটা যায়, তাহলে এই সমানুপাতিক টি স্কয়ার, এটাও রাইট। এখন এইটার মধ্যে আমরা দেখতেছি বায়ু অপরিহার্য না হইলেও হয়, এই খ নম্বরটাও রাইট, এইটাও রাইট, কিন্তু এখানে সব থেকে বেশি উপযোগী কোনটা, স্থির অবস্থান থেকে পড়তে হবে। উপর থেকে যদি পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো স্থির অবস্থান থেকে যদি পড়ে তাহলে কোনো বেগ থাকবে না। এই যে আমি মনে করি জিনিসটা ফালাই দিলাম, এই জিনিসটা পড়ে গেল, আমি কিন্তু কোনো বেগ দিয়ে দিই নি, জাস্ট আমি ফালাই দিছি এখান থেকে, জাস্ট আমি এখানে কিন্তু বেগ নাই, এই যে আমি ফালাই দিলাম। এইটা হইলো কি তোমার স্থির অবস্থান থেকে পড়া, এটা হবেই হবে। ঠিক আছে, এটা হলো সব থেকে বেশি। যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি দেখো এই বেগের মান দেওয়া থাকে বা তোমার এই যে টি দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, সেই সব কিছু দেওয়া থাকে, কিন্তু উপর থেকে পড়া মানে সে স্থির অবস্থান থেকেই পড়বে। আর নিচে থেকে যদি উপর দিকে দাও তাহলে ওই ক্ষেত্রে আবার যেমন তুমি একটা বেগ দিয়ে দিতে পারো, এক্ষেত্রে কি হবে, এটা স্থির অবস্থান থেকে পড়া সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকের হয়েছে আবার অনেকের হয় নাই, যাদেরটা হয় নাই তারা একটু বুঝে নিবা। ঠিক আছে, এরপরে আসো পরেরটা দেখো, তো অনেকে বুঝতে পারছো। তারপরটা দেখো নিচের কোনটা স্কেলার রাশি, এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কি খুবই খুবই গুরুত্বপূর্ণ, বলো এটা আনসার কি হবে। সব ক বলছো, দেখো আমি তোমাকে এটা করে দিচ্ছি। এটা হইলো যে স্কেলার রাশি। এখানে দেখো আমি যদি প্রথমে চিন্তা করি যে ত্বরণ কি থাকবে, একটা নির্দিষ্ট দিক থাকবে। ত্বরণ কি, ধরো একটা এই যে সরণ আছে, সরণ কি এদিকে যাইতেছে, তাই না, এটা কি ত্বরণের একটা দিক থাকবে। যদি ত্বরণ বলো তাহলে সামনের দিকে যাবে, আর যদি মন্দন বলো তাহলে নিচের পিছনের দিকে যাবে। মানে পিছন দিকে বলতে হলো যে বেগ কমতে থাকবে, মানে এখানে কি একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে আমাদের কি ত্বরণ কি হইলো, ভেক্টর রাশি। বল, তুমি বল প্রয়োগ করতেছো, এই যে আমি এখানে মনে করো বল প্রয়োগ করতেছি, এটাকে আমি এই যে বল প্রয়োগ করতেছি এইদিকে মনে করো,
আমি টিভিটাকে এখান থেকে ওদিক সরাই দিতেছি বা এদিক টান দিয়ে এই জায়গায় নিয়ে আসতেছি, এটা কি বলা হয়? এটা কি বলা হয়? তুমি টানতেছো মানে এই দিকে বল প্রয়োগ করতেছো, আবার ঠেলতেছো মানে ওই দিকে বল প্রয়োগ করতেছো। তাহলে এইগুলাকে বলা হয় কোন দিকে, একটা নির্দিষ্ট দিক থাকবে, তুমি যে বলটা প্রয়োগ করবা কোন দিকে বল প্রয়োগ করবা, এটাকে এই জন্য কি একটা দিক আছে নির্দিষ্ট, এই জন্য এটাকে কি বলা হয়? বেগ। এই বলকে আমরা কি বলবো? বলকে আমরা বলবো এই কি বলে, এই বলকে বলবো ভেক্টর রাশি। তারপরে বেগ, তুমি যেমন বেগ আর দ্রুতি আছে দুইটা। দ্রুতি হইলো কোনো দিক নাই, যে কোনো দিকে, আর বেগ হলো নির্দিষ্ট একটা দিকে। মনে করো এই যে এইখানে এ আর এখানে বি, এ থেকে বির দিকে তুমি যাইতেছো, এ থেকে বি দিকে নির্দিষ্ট দিকে যাইতেছো, তাহলে বেগ কত বেগে তুমি যাইতেছো, তাহলে এটা কি একটা প্রত্যেক সেকেন্ডে মনে করো তোমার বেগ বাড়তেছে, বা প্রত্যেক সেকেন্ডে তোমার অবস্থানের পরিবর্তন হইতেছে, এটাই কি বেগ। তাহলে এই যে বেগ হইতেছে এটা কি একটা ভেক্টর রাশি। এখন কাজের ক্ষেত্রে তুমি দেখো, কাজের ক্ষেত্রে কাজ কোথা থেকে আসছে বলো তো? ডাব্লিউ সমান হলো এফ এস, ডাব্লিউ সমান হলো এফ এস কস থেটা। এভাবে থেটা বাদ দাও, এটা বড় ক্লাসের অঙ্ক। কিন্তু এই যে এফ আর হলো এস, এই এফ হলো কি বল, এটা কি বল, আর এস হলো কি সরণ। এখন এই বল আর এই সরণ দুইটাই কিন্তু ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, আবার বলও কিন্তু ভেক্টর রাশি। এখন তুমি বলতে পারো তাহলে কাজও তো ভেক্টর রাশি হবে, যেহেতু কাজকে সংজ্ঞায়িত করার জন্য বল লাগতেছে আর সরণ লাগতেছে, বল আর সরণ কি ভেক্টর রাশি, তাহলে এই কাজও তো আমাদের ভেক্টর রাশি হবে না। এইখানে বল আর সরণ যদিও ভেক্টর রাশি, কিন্তু কাজ কি আমাদের স্কেলার রাশি, কারণ কাজের ক্ষেত্রে তোমার ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে, নির্দিষ্ট কোনো দিক নাই কাজের। কাজ কতটুকু কাজ করলা, তুমি কত জুল কাজ করলা, এইটা হলো তোমার গেল। তো কোনো নির্দিষ্ট কোনো দিক নাই, তুমি কাজ করতেছো, তুমি এইদিকে স্কুলে যাইতেছো এটাও কাজ, আবার স্কুল থেকে ফিরে আসতেছো এটাও তুমি কাজ করতেছো, বাট তোমার এখানে কিন্তু কোনো দিক নাই। ঋণাত্মক কাজ, যেমন এই যে উপর থেকে আমি যদি যেটা ছেড়ে দিই তাহলে কি ধনাত্মক কাজ হইতেছে, বা নিচে থেকে যদি আমি উপর থেকে ফিকে মারি তাহলে কি ঋণাত্মক কাজ হইতেছে, মানে নিচে থেকে একটা বস্তুকে যদি আমি উপরে উঠাই ঋণাত্মক কাজ হয়, উপর থেকে ছেড়ে দিলে ধনাত্মক কাজ হইতেছে। তার মানে এখানে কোনো নির্দিষ্ট কোনো দিক নাই, তার মানে এই কাজটাকে আমরা কি বলতে পারি? স্কেলার রাশি। আবার আরো সংজ্ঞা দেওয়া যায়, যেমন এই বল আর হলো এই বল ভেক্টর রাশি, এই যে দেখো এফ একটা ভেক্টর রাশি, এই এস ও কি একটা ভেক্টর রাশি। এখন এই দুইটা ডট গুণ ফল হলো একটা স্কেলার রাশি হয়, দুইটা ভেক্টরের ডট গুণ ফল, এটা তুমি ইন্টারমিডিয়েটে গেলে পাবা, বাট এখন এগুলা যেমন তোমার এই কাজ নিয়ে যদি আমি লেকচার দিই, পুরো একটা ক্লাস লেকচার দেওয়া যাবে, 2 ঘন্টা শুধু কাজ নিয়ে লেকচার দেওয়া যাবে, এত তো তোমাদের দরকার নেই, তোমাদের জাস্ট জানতে হবে যে স্কেলার রাশি কেন স্কেলার রাশি হলো, এটা আমি ব্যাখ্যা করে দিলাম। যে এই কাজ একটা, এই বল একটা ভেক্টর রাশি আর সরণ একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশির ডট গুণ ফল কি হয়? স্কেলার রাশি হয়। তো এখানে এই ডট গুণ ফল কি হবে? স্কেলার রাশি হবে। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরেরটা দেখো তাইলে, যে নিচের কোনটা স্কেলার রাশি, এটার ক্ষেত্রে বলো কি হবে। এখানে আমরা কি দেখো ত্বরণ, এখানে কি আছে স্কেলার রাশি কোনটা হবে? দেখো ত্বরণের কথা চিন্তা করো, ত্বরণ হলো আমি একটু আগে বললাম, ত্বরণের ব্যাখ্যা দিছি, এটা কি একটা ভেক্টর রাশি। তারপর সে ওজন, ওজন কি এই যে আমাদের আমরা বলি না তোমার শরীরের ওজন কত, এটা কিন্তু আসলে ওজন না, আমরা যে চিন্তা বলি যে আমাদের ওজন 50 কেজি 60 কেজি 75 কেজি, এগুলো আসলে হলো ভর, এগুলো কি ভর। কিন্তু ওজনটা হইলো সবসময় নিচের দিকে ক্রিয়া করে, ওজন হলো নিউটন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? কোন দিকে ওজন সবসময় কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে ক্রিয়া করে, তার মানে ওজনের একটা দিক আছে নিচের দিকে, তার মানে এই ওজন আমরা কি বলবো? ওজনকে বলবো ভেক্টর রাশি। আর এরপরে দেখো তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা হলো একক ধনাত্মক আধানের দিকে ক্রিয়াশীল কাজ। এই তড়িৎ তীব্রতাটাকে আমরা কি বলবো বলতো? এই তড়িৎ তীব্রতা হলো যে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল কাজ, বুঝতে পারছো? এটা হলো তোমার তড়িৎ তীব্রতার সংজ্ঞা। একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল বলতে পারো বা কাজ বলতে পারো। ধরো করে একটা একক ধনাত্মক আছে, এখানে একটা ধনাত্মক বল আছে, এই যে একটা একক ধনাত্মক আছে, তার মানে এই তড়িৎ যে তীব্রতা আছে, এই তড়িৎ তীব্রতা কোন দিকে যাবে? এই ধনাত্মক দিকের দিকেই যাবে। একক ধনাত্মক দিকে ক্রিয়াশীল বল কোন দিকে? এই বল ধনাত্মকের দিকে। যখন তুমি যে 11 অধ্যায় 10 অধ্যায় পাবো তখন এগুলো পাবা। তো এই ক্ষেত্রে এই তড়িৎ তীব্রতাও কি একটা ভেক্টর রাশি, ঠিক আছে? কিন্তু এই চাপ দেখো, চাপের ক্ষেত্রে এই চাপটা কি হবে? চাপ হবে একটা স্কেলার রাশি। কারণ কি, তোমার যদি কোথাও একটা চাপ দেওয়া হয়, ওই ক্ষেত্রে হয় কি এটা সব দিকে ছড়াই পড়ে। তাহলে চাপ কেন? কারণ একটা তুমি যদি মনে করো গ্যাসের এক জায়গায় চাপ দিলা, তো চাপটা কোন দিকে? সব দিকে ছড়াই পড়বে। যেমন দেখো আমি তোমাকে যদি সিলিন্ডারের মধ্যে তুমি যদি গ্যাসের চাপ দাও, এখানে গ্যাস আছে চাপ দাও, তাহলে গ্যাসটা কোন দিকে? সব দিকে ছড়াই পড়বে, নির্দিষ্ট কোনো দিক নেই। এমন না যে গ্যাসটা শুধুমাত্র একদিকেই যাবে, কোন দিকে যাবে? সম্পূর্ণ দিকে চাপটা ছড়াই দিবে। এই জন্য চাপ কি নির্দিষ্ট কোনো দিক নেই, এটা কি একটা স্কেলার রাশি। যেমন তুমি বলো এখন একটা প্লেট গাড়বা, ধরো যে এখানে তুমি চাপ দিতেছো, এই যে একটা তক্তার মধ্যে তুমি একটা প্লেট গাড়তেছো, ঠিক আছে? এই যে তুমি এই জায়গায় মনে করো চাপ দিতেছো, চাপ দিলে কি হইতেছে বলো তো? ও কিন্তু নিচের দিকে যাইতেছে, কেন?
ও এইদিকে চাপ প্রয়োগ করতেছে, এইদিকে চাপ প্রয়োগ করতেছে, আবার নিচে দিকে কি চাপ প্রয়োগ করতেছে। এই মনে করো এই লোহাটা নিচের দিকে ঢুকতেছে, ঢুকতে ঢুকতে এই পাশে হচ্ছে চাপ প্রয়োগ করতেছে, এই পাশেও চাপ প্রয়োগ করতেছে, নিচের দিকেও চাপ প্রয়োগ করতেছে, কোনো নির্দিষ্ট কোনো কি দিক নাই। এই জন্য চাপ কি একটা স্কেলার রাশি। তো যারা যারা চাপ দিছে অ্যান্সার তাদেরটা হয়েছে, ঠিক আছে। তো এইগুলা একটু তোমার বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো এত ডিটেলস তোমার মনে রাখতে হবে না, তুমি জাস্ট মনে রাখবা যে কোনটা স্কেলার রাশি, চাপ একটা স্কেলার রাশি, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে ভর বলা হইতো, ভরের ক্ষেত্রে তোমার সেটা ছিল কি স্কেলার রাশি। কিন্তু ওজনটা কি, ওজন আর ভর কিন্তু এক জিনিস না। এই যে তুমি যে ওজন শরীরের, তোমার বলি না যে শরীরের ওজন কিন্তু ভুল কথা। আমরা যে মাইপে নিয়ে আসি কয় কেজি হয়েছে, এটা কিন্তু কেজি, এটা কিন্তু ভর, এটা কিন্তু ওজন না। বলি না যে এটা ওজন, তোর ওজন কত, আসলে কিন্তু এটা ওজন, এটা কি বলতো ভর। আচ্ছা, এরপর এটা দেখো, নিচের কোনগুলা ভেক্টর রাশি এটা বলো। এখন বলো যে নিচের কোনগুলা ভেক্টর রাশি হবে। আচ্ছা, এখানে আনসার কত হবে জানো, কাজ আর সরণ। তাহলে দেখো যে এখানে সরণ হলো কি ভেক্টর রাশি, কিন্তু সরণ ভেক্টর রাশি, কিন্তু কাজ কিন্তু ভেক্টর রাশি না, তাহলে এটা হবে না। শক্তি আর ক্ষমতা এই দুটা কোনটাই ভেক্টর রাশি না, দুটোই কি স্কেলার রাশি। সময় আর বেগ এই দুটার মধ্যে বেগ হলো কি ভেক্টর রাশি, কিন্তু সময় কিন্তু আবার স্কেলার রাশি, এটাও হবে না। এই বল ভেক্টর রাশি, আর হলো তড়িৎ প্রাবল্য কি ভেক্টর রাশি। একটু আগে যে আমি আলোচনা করছিলাম, দেখো এই যে এখানে দেখো এই যে তড়িৎ তীব্রতা কি, তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা এক জিনিসই প্রায়। তড়িৎ তীব্রতা হলো যে তোমার তীব্রতাটা, প্রাবল্যের পরে হলো কি তীব্রতা, তারপরে কি আসতেছে কোনটি স্কেলার রাশি। স্কেলার রাশি হলো তোমার এই যে বল, মানে বল হলো ভেক্টর রাশি, আর স্কেলার রাশি হলো কাজ। এই বল ভেক্টর রাশি, আর এখানে তড়িৎ প্রাবল্য হলো কি ভেক্টর রাশি। তাহলে অ্যান্সার হবে কোনটা, ঘ নাম্বারটা হবে অ্যান্সার। তো যারা ঘ দিছো তাদেরটা সঠিক হয়েছে। দুটার মধ্যে যে কোনো একটা হইলে হবে না, দুইটাই হইতে হবে। প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে একটু খেয়াল করবা। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাই গতির সমীকরণ কয়টা বলো। গতির সমীকরণ কয়টা, এই যে এটা কিন্তু আমি প্রথমে কিন্তু তোমাদের করাইছি, প্রথমে কিন্তু সূত্রগুলো লিখে দিয়েছিলাম। গতির সমীকরণ কয়টা বলো। আচ্ছা, এখানে হবে কয়টা বলো, চারটা হবে সমীকরণ। কি কি বলো তো, প্রথমে আছে ভি সমান ইউ প্লাস এটি একটা, আর আরেকটা আছে হইলো আরেকটা কি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as একটা, তারপর আছে হলো ইউ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার একটা, আর এস সমান ভিটি একটা। তো কয়টা, 1 2 3 4, এটা হলো সমবেগের ক্ষেত্রে, আর এগুলো হলো সমত্বরণের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হলো সমবেগের ক্ষেত্রে, আর এই তিনটা হলো সমত্বরণের ক্ষেত্রে। তো কয়টা আছে, 1 2 3 4টা সমীকরণ। এই যে গতির সমীকরণ কয়টা হবে, চারটা হবে গতির সমীকরণ। আচ্ছা, এরপর বলো নিচের কোনটা ত্বরণের মাত্রা বলো। হ্যাঁ, এটা আনসার কি হবে জানো, এটা আনসার হবে এই যে লাস্টেরটা হবে এলটি ইনভার্স 2। কেন, কারণ এই যে আমাদের ত্বরণের এই কি এম এস ইনভার্স 2 থাকে না, তো এম এর ক্ষেত্রে আসবে হলো এল, আর এস এর ক্ষেত্রে আসবে হলো টি, আর এই যে ইনভার্স 2, তাহলে মাত্রা কত, এল টি ইনভার্স 2। মানে আনসার হবে কোনটা, ঘ হবে আনসার। যে এম এল আসবে না, এম এল তো অন্য ক্ষেত্রে, এল টি ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা, আশা করছি বুঝতে পারছো, এগুলো কঠিন কিছু না, সহজ। তারপরটা দেখো যে একটা গাড়ি, অঙ্ক চলে আসছে আমরা। এখন বলো একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড থেকে বেগ সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড হয়, তাহলে গাড়িটার ত্বরণ কত। সহজ অঙ্ক, খুব সহজ। বলো কি হবে, 11 গ বলছো না, ঠিক আছে দেখি কি হয়। আমরা কি জানি যে এ সমান ভি মাইনাস ইউ বাই কি টি। তো ভির মান কত দেওয়া আছে, শেষ বেগ হলো তোমার 4 দেওয়া আছে 4, আর আদি বেগ কত 20, নিচে কত আছে সময় 4 সেকেন্ড, মাইনাস 16 বা কত 4, মাইনাস 4 হবে আনসার। তাহলে এই যেটা হবে মন্দল, কত ত্বরণ হলে এত, মানে কি মন্দল হয়েছে এখানে। আনসার কত হবে, -4 হবে। সহজ, একদম ইজি। আচ্ছা, এরপরে দেখো 4 হবে না, অনেকেই বলছো কি, অনেকে মনে করছো কি যে বড়টা আগে দিতে হবে না। তোমার এই ভি মাইনাস ইউ মানে শেষ বেগ থেকে আদি বেগ কি করতে হবে, বিয়োগ করতে হবে। হোক মাইনাস হোক প্লাস, এটা নিয়ে কোনো তোমার সমস্যা নাই। এমন না যে তোমার আগে বড়টা দিতে হবে পরে ছোটটা দিতে হবে, না, তোমার আগে ছোট হোক বড় হোক এইগুলো নিয়ে কোনো প্যারা নাই। তারপরটা দেখো একটা বস্তু একটা স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো, তাহলে বস্তুটির দূরত্ব আর সরণের পার্থক্য কত মিটার। সোজা গেছে পূর্ব দিকে, সোজা পূর্ব দিকে যাইয়া, আবার পূর্ব দিকে যাইয়া সেখান থেকে 3 মিটার গেছে, অতিক্রম করছে কোন দিকে, উত্তর দিকে অতিক্রম করছে, তাহলে বস্তুটার দূরত্ব আর সরণ পার্থক্য কত মিটার। ভালো করে প্রশ্নটা বুঝো, দূরত্ব আর সরণের পার্থক্য। তার মানে প্রথমে তোমার দূরত্ব বের করতে হবে, তারপরে তোমার সরণ বের করতে হবে।
তারপরে এই দুটার মধ্যকার পার্থক্য বের করতে হবে ফার্স্ট। আচ্ছা দেখো এটা আমি করে দিতেছি। কি আছে এখানে, যে বলছে যে একটা বস্তু একটা স্থান থেকে কোন দিকে গেছে, 4 মিটার সোজা পূর্ব দিকে গেছে। মনে করো সোজা গেছে এইদিকে, এই স্থান থেকে 4 মিটার গেছে, এইদিকে গেছে সোজা, মনে করো পূর্ব দিকে গেল। এদিকে মনে করো পূর্ব আর নিচে দিকে পশ্চিম, তো এদিক সোজা মনে করো পূর্ব দিকে গেল। এরপরে সেখান থেকে আবার কি সোজা উত্তর দিকে গেল, মনে করো উত্তর এইদিকে। এদিকে কয় মিটার গেছে, 3 মিটার গেছে। এই যে এদিকে গেছে হলো কি 3 মিটার। এখন এই লোক একটা বস্তু তাহলে কয় মিটার দূরত্ব অতিক্রম করছে, টোটাল দূরত্ব হলো কত, দূরত্ব অতিক্রম করছে হলো 4, এই দিক থেকে এই পর্যন্ত 4 গেছে, আর ওইদিকে গেছে কত 3, 4 যোগ হলো কত 3, টোটাল কত 7 মিটার দূরত্ব অতিক্রম করছে। আর সরণ কোনটা, সরণ হইলো এইখান থেকে এই পর্যন্ত সরাসরি দূরত্ব। তাহলে এই জায়গার সরাসরি দূরত্বটা আসলে কি, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে পারবা। তো পিথাগোরাসের উপপাদ্য কেমনে আসবে, এটার মান মনে করো সি সমান হইলো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর এখানে এটা স্কোয়ার থাকে, 9 প্লাস হইলো 16 25, সি সমান কত √25, তার মানে কত 5। তো এই মানটা কত পাইছি, 5 পাইছি। তো সরণ হলো কত, সরণ হলো 5। তার মানে বলছে দূরত্ব আর সরণের পার্থক্য, তার মানে এই যে দূরের পার্থক্য 7 মাইনাস হলো 5 সমান কত 2 আসতেছে। তার মানে আনসার হবে কত, এই গ নাম্বারটা হবে আনসার। যারা গ দিছো তাদেরটা সঠিক হয়েছে। এবং তারপরটা দেখো কি বলছে, যে 75 মিটার উঁচু দালান থেকে একটা বস্তুকে যদি ছাইড়ে দাও তাহলে ভূমিকে কত বেগে আঘাত করবে। ঠিক আছে বলো, এটা আনসার কি হবে। ফার্স্ট উঁচু থেকে ছাইড়ে দিছো তুমি, তাহলে ভূমিকে কত বেগে, মনে করো এইটা হলো মনে করো ভূমি, তাহলে আমি মনে করো এই 75 মিটার উপর থেকে ছাইড়ে দিলাম, তাহলে আমার হাতকে কত বেগে আঘাত করলো এইটাই বের করতে হবে। এখান থেকে ছাইড়ে দিছো, এইখানে এসে পড়লো, আমার হাতকে ও কত বেগে আঘাত করলো, এই জিনিসটা তোমার বের করতে হবে, মানে শেষ বেগটা বের করতে হবে। ফার্স্ট বের করো নাও। তো এখানে আমাদের কোন সূত্রটা যাবে বলো তো, এখানে আমাদের দেওয়া আছে হলো শুধুমাত্র দূরত্বটাই দেওয়া আছে, আর হলো জির মানটা দেওয়া আছে। তো আমরা সূত্র কি জানি, এখান থেকে উপর থেকে যদি পড়ে, তো আমাদের বের করতে হবে কি, ভি বের করতে হবে, মানে লাস্টে কত বেগে সে আঘাতটা করলো। তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এই ইউর মান কত, যেহেতু উপর থেকে পড়ছে, তো বস্তুকে ছাড়িয়ে দিলে আদিবেগ কত 0, তো এটা 0 হয়ে যাবে, প্লাস হইলো 2 × 9.8 ইন্টু হইলো এইচ মানে কত 75। তো এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কত দাঁড়ায়, ক্যালকুলেশন করলে হয় 2 গুণ 9.8 গুণ হইলো 75, তো 1470 হয়, √1470। এখান থেকে আসতেছে 38.34। ঠিক আছে, তো আবার রুট করতে হবে, ভি সমান √38.34। ও হয়ে গেছে একবারই, তো ভির মানে এটা, সরি 38.34 হবে আনসার, এইটা হবে। তাহলে ক নাম্বারটা হবে আনসার। ঠিক আছে, হ্যাঁ অনেকে বলছো ক হবে, হ্যাঁ ঠিক আছে, অনেকেরটাই ঠিক আছে। এখানে কি হবে, ভির মান হবে ক, মানে কত বেগে আঘাত করবে, 38.34 বেগে সে কি করবে, আঘাত করবে। আচ্ছা তাহলে সবাই বুঝতে পারছো। দেখো আমরা জাস্ট সূত্র বসাইছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2। এখন তুমি আবার বলতে পারো ভাইয়া তাহলে আমাদের তো আর অনেকগুলো সূত্র ছিল, তাহলে ওইগুলো আমরা কেন অ্যাপ্লাই করলাম না। দেখো আমাদের আরেকটা সূত্র আছে, ভি সমান ইউ প্লাস এটি মানে জিটি। এখানে কি আমাদের টি কি আছে এই জায়গায়, এইখানে কি কোনো টি আছে, নাই, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। আরেকটা আছে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে টি দরকার, টি কি আমাদের আছে, নাই, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের কোন জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আছে, তাই আমরা এই সূত্রটা কি করছি, ব্যবহার করছি। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকবে না যে আমি একটা প্রশ্ন সলভ করে দেওয়ার পরে ওইটার উপরে কোনো প্রশ্ন থাকবে না তোমাদের, এইভাবে আমি তোমাদেরকে শেষ করে দিব ইনশাল্লাহ। আনসার কি হবে 38.34, তো এই যেটা হবে আনসার। দেখো আমি কোন জিনিসটা ভুল হয়েছে আমার, তোমাকে আমি একটা সঠিক একটা জিনিস তোমাকে বলি, শোনো একটু মনোযোগ দাও। এখানে কয়জন আছো, 20 জন আছো। আর আমি এখন যে কথাটা বলবো এই কথাটা তোমার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা। কেন গুরুত্বপূর্ণ সেটা একটু পরে বুঝতে পারবা। আমার পরীক্ষার হলে একটা অঙ্ক ছিল, ম্যাথ পরীক্ষায় পরিসংখ্যান থেকে একটা অঙ্ক, পরিসংখ্যান না তো পরিমিতি থেকে একটা অঙ্ক ছিল, একটু মনোযোগ দিয়ে শোনো। এই অঙ্কটা আমি এখানে দেখতে পাইতেছি এরকম একটা টাইপ আছে, এই জন্য শোনো। ম্যাথ চ্যাপ্টারে এই পরিমিতি থেকে একটা অঙ্ক আসছিল, সেটা হলো এরকম করতে হয়, হাফ ইন্টু এ বি আর হলো সাইন 60 ডিগ্রি ধরো বা যাই হোক। তো এখানে এই 1/2 যদি আমি গুণ নাও করি, শুধুমাত্র এতটুকু করলেই একটা আনসার আছে, এই আনসারটা আমাদের অপশনে আছে। তো আমি কি করছি, এই 1/2 গুণ না করিয়া শুধুমাত্র এতটুকু দিয়ে কি করছি, একটা আনসার বের করছি। তো ওই আনসার কিন্তু অপশনে ছিল, আমি ওটা দাগাই ফেলছি।
তো বাসায় আসার পরে মনে পড়ছে ওটা ভুল হয়েছে। এই জন্য আমার মনে করো মার্কস হলো কত পাইতাম, 100 থেকে 1 কমে যায় 99 মার্কস হয়ে গেছে। তো এইখানে দেখো সেম অঙ্কটা আছে, যেমন দেখো আমি যদি ক্যালকুলেশন করি এখানে, তো এখানে ক্যালকুলেশন করলে আসে 2 গুণ 9.8 গুণ হলো কি 75। তো দেখো কত আসতেছে 1470। তুমি একটু জিনিস চিন্তা করো যে এই যে 1470 আনসার বের হয়েছে না, এইখানে কিন্তু 1470 আছে অপশনে, কিন্তু তুমি যদি খুশি হয়ে গেছো আরে 1470 বাইরে গেছে, তুমি ঝাটপট করে 1470 টিক দিয়ে দিলা, অঙ্ক কিন্তু ভুল হয়ে গেছে গা। আরো কিন্তু কাজ আছে এখানে, আর কি কাজ আছে, এখানে তুমি ভি স্কোয়ারের মান বের করছো, তোমার ভির মানটা বের করতে হবে, এই যে রুট ওভার 1470। তো এই রুটটা না করার কারণে কিন্তু তোমার 1 মার্কস চলে যাবে। এটার রুট করলে কত হয়, 38.3 হয়। বুঝতে পারছো? তো দেখছো আমার একটা আফসোস জীবনে রয়ে গেছে যে অঙ্কের মূল 100 পাই নাই, 99 পর্যন্ত যে আটকাই গেছে, জীবনে কোনদিন আমি 100 পাই নাই। ও 5 এর কয়েকদিন আগে যে পিএসসি রেজাল্ট দিছিল, তো ওইটা আমি ম্যাথে 100তে 100 পাইছিলাম। যাই হোক, জীবনে একটা 100 আছে। তো এই যে এসএসসিতে আমার ক্ষেত্রে 2018 সালে আমি পরীক্ষা দিয়েছি, এই যে একটা ম্যাথ ছিল, তো এই হাফ গুণ করা ছাড়াই যে অ্যান্সারটা আছে আমি ওই অ্যান্সারটা টিক দিয়ে ফেলাইছি। তো তখনও মনে নাই, একদম বাসায় আসার পরে বই যখন মিলেছি তখন মনে পড়ছে আরে আমি তো এটা তো হাফ তো গুণ করে নেই, তারপর হাফ গুণ করে দেখি আরেকটা অ্যান্সার আছে, সেটা অপশনে দেওয়া আছে। তো এই যে এই ভুলগুলো কিন্তু করা যাবে না, আমি যে ভুলটা করছি এই ভুল কিন্তু তোমরা করতে পারবা না। বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, এরপরে আসো পরেরটা দেখো। 14 নম্বরটা কি বলছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, এটা দেখি এখানে ওই যে আগের ওই সেম সূত্র ওইটার মতোই, পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে কোনটা, আমাদের সূত্র কি কি আছে, ভি সমান ইউ প্লাস জিটি, তারপর আছে হইলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, তারপর আছে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে যেহেতু পরন্ত বস্তুর ক্ষেত্রে কি আদিবেগ শূন্য, তো এগুলো সব শূন্য হয়ে যাবে, টিও শূন্য হয়ে যাবে, এখানকার এটা যদি শূন্য হয় টি শূন্য হয়ে যাবে, তো এই সংখ্যাগুলো কাটাকাটি যাবে, জিও চলে যাবে, জির মান তো নির্দিষ্ট, কারণ জির মান কি 9.8, এটা কি ধ্রুবক, এটা কোনো চেঞ্জ হবে না। তো এখান থেকে ভি প্রথমটা থাকে ভি সমানুপাতিক টি, পরেরটা থাকে ভি স্কোয়ার সমানুপাতিক এইচ, আর পরেরটা থাকে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তো মিলে কোনটা এখানে, মিলতেছে শুধুমাত্র কোনটা বলো তো, কোনটা, এই যে এটা মিলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, মানে আনসার হবে কোনটা, এই খ নাম্বারটা আনসার হবে। কত হবে, খ। এটার ক্ষেত্রে আমাকে একটু বলো তোমাকে 14 নাম্বারটা কি বুঝছো কিনা, 14 নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু জানাও। হ্যাঁ, 14 নাম্বারটার খ হবে, কনফিউজড কিছু নাই এখানে, এখানে কিন্তু কনফিউজড হওয়ার কিছু নাই, এটা কিন্তু একদম ইজি। ঠিক আছে, কি হবে, এই দেখো আমি সূত্রগুলো দেখছো, ভি সমানুপাতিক টি, ভি স্কোয়ার সমানুপাতিক এইচ, আর এইচ সমানুপাতিক টি স্কোয়ার, তো এইগুলোর মধ্যে কোনটা মিলে, এই শুধুমাত্র এটা মিলতেছে। আচ্ছা, আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পারে গেছো। তারপরটা আমরা একটু দেখি কি আছে। 15 নম্বর বলছে একটা বাক্সকে তুমি যদি ধাক্কা দাও, এটা না উল্টিয়ে যে গতি লাভ করে তা কি গতি, বলো কি হবে। তুমি ধরো একটা বাক্সকে তুমি ধাক্কা দিলা, ধরো এখানে একটা বাক্স, এখানে কি বলছে প্রশ্ন আমি তোমাকে বুঝাই। এই যে একটা বাক্স মনে করো, এই বাক্সটাকে তুমি ধাক্কা দিলা, এই বাক্সটাকে তুমি কি দিছো, ধাক্কা দিতেছো, তো ও কি করলো, উল্টাইলো না, এইভাবে উল্টায় নাই, ও এইভাবে না উল্টাইয়া ও কি করছে, এই সোজা চলে যাইতেছে। একটা বাক্সকে ধাক্কা দিলে এটা না উল্টিয়ে যে গতি লাভ করে, ধরো এটা ধাক্কা দিছে তুমি উল্টাইতেছে না, এটা না উল্টাই এইভাবেই কি যাইতেছে, তাহলে এই গতিটার নাম কি হবে বলো, কি হবে এই গতিটার নাম। আচ্ছা, এটা বলছো সবাই বলতেছো খ হবে, হ্যাঁ এটা বি নাম্বারটা হবে, এটা কি হবে, চলন গতি হবে। কেন, কারণ এখানে তো কোনোটার সাথে মিলে না, যদি ঘুরতো তাহলে আবার বলতে পারতো ঘূর্ণন গতি বা যা কিছু, পর্যাবৃত্ত গতি হচ্ছে না, স্পন্দন গতি না, এটা কি হবে, চলন গতি। চলন গতির সংজ্ঞা কি, যে কোনো একটা কিছু যখন যায় প্রত্যেকটা বস্তু একই দিকে যাবে, মানে সব তার প্রত্যেকটা জিনিস একই দিকে যাবে, তখন তাকে কি বলা হবে, স্পন্দন গতি বলা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখো, চিত্রে এক্স ওয়াই সরলরেখার রৈখিক দূরত্ব কি হবে বলো। এক্স ওয়াই মানে এইটা হলো এক্স আর এটা হলো ওয়াই, মানে এক্স ওয়াই এর সরল রৈখিক দূরত্ব। দেখো এখানে আমরা এক্স থেকে ওয়াই তো অনেকভাবে যাইতে পারি, যেমন এইভাবে যাইতে পারো, এইভাবে যাইতে পারো, এইভাবে ঘুরে যাইতে পারো, এইভাবে যাইতে পারো, কিন্তু এখানে বলছে যে এক্স ওয়াই এর সরল রৈখিক দূরত্ব কি হবে। এখানে এটা কি ত্বরণের মান হবে, নাকি দূরত্বের মান হবে, নাকি সরণের মান হবে, নাকি দূরত্বের মান হবে। বি বলতেছো, হ্যাঁ বি বলছো, ঘ বলছো, ঘ বলছো না, এটা কি হবে, সরণ হবে। এটা কি হবে, সরণ। দেখো একটা জিনিস আমি আবার তোমাকে বুঝাই দিই, এটা বুঝাইছি বেসিক ক্লাসে। এই ধরো এখানে এক্স আর এখানে ওয়াই আছে, তো এইখান থেকে এই জায়গায় সরাসরি যে দূরত্ব এটা নাকি সরণ, আর তুমি এইভাবে যাইতে পারো, এইভাবে যাইতে পারো,
এইভাবে 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 যাইতে পারো। এগুলো প্রত্যেকটাকে কি বলা হয়? এটা কি বলা হয়? এইগুলাকে কি বলে? দূরত্ব বলে। আর এটা কি বলা হয়? সরণ। যেমন ওই যে তোমরা একটা মিমস দেখছো, মিমস হলো কি, যে এই জায়গা হলো যে ছেলে, একটা ছেলে, আর এই জায়গায় একটা মেয়ে। ধরো এই জায়গায় হলো সরি, সরি বলার ক্ষেত্রে ছেলেরা কি করে? ডিরেক্ট সরি বলে ফেলে। তাহলে ছেলের ক্ষেত্রে কি হবে? স্মরণ হবে। যদি ছেলের একটা ভুল করে সরাসরি কি বলে? সাথে সাথে সরি বলে ফেলে। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়? সেইভাবে সরি বলবে না, এদিকে 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 আমরা যাইয়া 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 এরপরে শেষ পর্যায়ে যাইয়া আইসা এই যে সরি বল। ঠিক আছে? তাহলে এটা ওদেরটা কি? দূরত্ব। আর এই ছেলেদেরটা কি? স্মরণ। তো সরাসরি যে দূরত্বটা আছে, যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর যে সরাসরি দূরত্ব, এটার নাম হলো স্মরণ। আর মেয়েদের ক্ষেত্রে হয় যে ঘুরে পেছায় আইসা সরি বলে, এটার নাম কি? দূরত্ব। মানে তুমি যদি ঘুরে পেছায় এক জায়গায় যাও, এদিকে ঘুরে দিতে গেলা, তোমার এই জায়গাতে তুমি রওনা দিছো, এই বন্ধুর বাসায় গেছো, এই বন্ধুর বাসায় গেছো, তারপর তুমি এই জায়গায় গেছো, তাদের নিয়া, এটার নাম কি? দূরত্ব। আর সরাসরি যেটা কি? এটা হলো স্মরণ। এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো এই ছেলে থেকে সরি বলা আর মেয়ে থেকে সরি বলা। ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো, এটা তাহলে বুঝতে পারছো এটা কি হবে? স্মরণ হবে। যে এক্স থেকে ওয়াই সরাসরি যে দূরত্বটা আছে, এক্স থেকে ওয়াই যে সরাসরি দূরত্বটার নাম কি? স্মরণের মান। আর আর ঘুরে পেছায় যেটা গেছে ওটা কি? এটা হলো তোমার দূরত্বের মান। ঠিক আছে? আচ্ছা, যখন এটা মনে না পড়বে তখন এই যে ছেলের ক্ষেত্রে সরি বলা আর মেয়ের ক্ষেত্রে সরি বলা একটা উদাহরণ তুমি মাথায় রাখবা। আচ্ছা, তারপর এটা দেখো, হ্যাঁ এটা বলো, এটা কি হবে? একজন মোটরসাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হয়। তার ত্বরণ কত? সহজ, অনেক সহজ, তাড়াতাড়ি করো। একজন 17 গ নাম্বারটা হবে, দেখা যাক হয় কিনা। তো এইখানে প্রথমে বলছে যে মোটরসাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে আদিবেগ বলা আছে এখানে, তার মানে 54 কিলোমিটার আছে। এটা কি করতে হবে? প্রথমে এই 54 কে আমাদের প্রথমে মিটার পার সেকেন্ড নিতে হবে। এদের 1000 দা গুণ আর 3600 দিয়ে কি ভাগ করতে হবে। তো 54 সাথে আমরা যদি 1000 গুণ করি, ভাগ যদি 3600 দেই, 54 গুণ হইলো 1000, ভাগ হলো 3600, এখানে আসতেছে 15। কত? এটা 15 আসতেছে। তাহলে আদিবেগ 15 আর সেই বেগ কত? 35। আর সময় কত বলছে? 5 সেকেন্ড। তো এই যে সূত্র, এ সমান ভি মাইনাস ইউ বাই কত? টি। ভির মান কত? ভির মান হলো 35। আর ইউর মান কত? ইউর মান হলো 15, ভাগ কত? টি বলছে কত? 5। তো বিয়োগ করলে কত হয়? 20 হয়, আর হলো কত? 5। 4 5 কত? 20, এই 4 হবে। 4 ms ইনভার্স 2 হবে। এটা কিন্তু ক্যালকুলেটর লাগলো শুধুমাত্র এইটুকুর ক্ষেত্রে, এই জায়গায় ক্যালকুলেটর লাগলো না। তো এখানে ত্বরণ কত হবে? এই খ নাম্বারটা আনসার হবে, যে ত্বরণ হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আনসার খ হবে, ঠিক, গুড। তারপর এটা দেখো, একটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়িটি 2 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করা হলে 3 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে? এটা বলো কি হবে? এটা হলো শেষ বেগ নির্ণয় করতে বলছে। একটা গাড়ির বেগ মানে আদি বেগ দেওয়া আছে 10, আর গাড়িটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করা হয়েছে, 3 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত হবে? আচ্ছা, একজন অ্যান্সার দিয়ে ফেলছো, তো আমি একটু অ্যান্সার দিই। এখানে দেখো কি হবে, যে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটা মুছে দিই তাহলে আবার বুঝতে পারবো। তো এখান থেকে আমাদের শেষ বেগ বের করতে হবে, ভি সমান ইউ প্লাস এটি। তো এখানে কি আদিবেগ কত দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে 10, ইউ ইকুয়াল টু 10 দেওয়া আছে, ভি ইকুয়াল টু কত বের করতে হবে? ভি ইকুয়াল টু বের করতে হবে, এর মান কত দেওয়া আছে? -3। এর মান কত দেওয়া আছে? সরি, -2 দেওয়া আছে। যেহেতু এখানে মন্দন বলছে না, তো এর মান কি? মাইনাস, এর মান কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। আর টি সমান কত? 3 সেকেন্ড। তো এই যে ভির মান বের করবা, আদিবেগ কত? 10, আর এর মান কত বলছে? -2 ইন্টু কত? টি। তো 10 - 6 মানে 4 হবে আনসার। কত হবে? 4। এই গ নাম্বারটা হবে আনসার। বুঝতে পারছো? একটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়িটির 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করা হলে 3 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত হবে? এই যে ভি সমান ইউ প্লাস এটি, কত হবে? 4 হবে আনসার। আচ্ছা, এরপরটা দেখো, এখানে একটু ব্রেন খাটাও। এটা কিন্তু ব্রেন খাটার মতো একটা অঙ্ক। এখানে আছে হলো তোমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তো বলা হয়েছে তুমি যদি এ বিন্দু থেকে এ বি সি ডি পথে আবার পুরো এ বিন্দুতে চলে আসো, তার মানে তোমাকে বলছে যে তুমি এ বিন্দু থেকে পথ যাত্রা শুরু করছো, এই দিকে ঘুরে ঘুরে আবার সেই প্রথমে এ বিন্দুতে তুমি চলে আসছো। তা আসার পরে কোন বিন্দুতে তোমার স্মরণ সর্বাধিক ছিল, মানে সব থেকে বেশি স্মরণ ছিল কোন বিন্দুতে? এ বি সি ডির মধ্যে কোন বিন্দুতে তোমার স্মরণ সব থেকে বেশি ছিল, এটা বের করতে বলছে। খ হবে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের আইকিউ অনেক ভালো। এখানে কি আছে যে সর্বাধিক, দেখো এখানে আমি একটা বিন্দু অঙ্কন করি, এটা হলো এ বিন্দু দেই, এটা দিলাম বি, আর এটা হলো সি, এটা হলো ডি।
তো আমরা জানি যে আমরা এইটা হলো দূরত্ব, আমি মনে করো এই থেকে এই বিন্দুতে গেলাম, তো এই যে আমি ঘুরে গেলাম, তাই না, এই যে আমি কি করছি ঘুরে গেছি, এটা হলো কি দূরত্ব। আর এই যে সরাসরি কি, এটা হলো সরণ। আর এই সি বিন্দুতে আমি মনে করি ঘুরে ঘুরে দিতে গেছি সি পর্যন্ত, কিন্তু সরাসরি দূরত্ব কোনটা, এটা হলো কি সরণ। আবার এই বিন্দুতেও সেম, এই বিন্দু সরণ। তার মানে সব থেকে বেশি কোনটা আছে, এই সি বিন্দুতে আছে সব থেকে বেশি। তার মানে এই সর্বাধিক সরণ কোন বিন্দুতে, এই খ নাম্বারটা হবে এই সি বিন্দুতে হলো সর্বাধিক সরণ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এটা ভুল আর কিছু না, হ্যাঁ অনেকই পারছো এটা, গুড। তারপর এটা দেখো 20 নাম্বার কি বলছে, যে সরল দোলকের গতি কিরকম হবে, এটা একটু বলো কি হবে। এটা কিন্তু পারার কথা, সরল দোলকের গতি, এটা কিন্তু আগে একবার করাইছে, এটা কিন্তু সবার পারা উচিত। হ্যাঁ, এটা হবে ঘ, ঠিক আছে, গুড। এটা কি হবে, স্পন্দন গতি হবে। এটা কি সরল দোলকের গতি হবে, এখানে উপবৃত্তাকার হবে না। অনেকে তোমরা বলতে পারো উপবৃত্তাকার হবে, কারণ এদিক ঘুরতেছে আবার এদিক ঘুরতেছে না, এটা উপবৃত্তাকার হবে না, এটা কি হবে, স্পন্দন গতি হবে। আচ্ছা ঠিক আছে, তারপরটা দেখো, একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 40 মিটার পার সেকেন্ড হলো। এতে গাড়িটি অর্ধ কিলোমিটার পথ অতিক্রম করলে গাড়িটির চলার সময় কত, এটা একটু বের করো। এখানে কি বলা আছে, যে একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়েছে। তার মানে আদিবেগ কত দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে 20 ms ইনভার্স 1, আর বৃদ্ধি পাওয়ার পরে 40 মিটার পার সেকেন্ড হয়েছে। মানে শেষ বেগ কত দেওয়া আছে, যে 40 ms ইনভার্স 1 দেওয়া আছে। আর বলা হয়েছে গাড়িটা অর্ধ কিলোমিটার পথ অতিক্রম করছে। গাড়িটা কি করছে, অর্ধ কিলোমিটার পথ অতিক্রম করছে। তার মানে এস সমান হলো অর্ধ কিলোমিটার মানে কি, আধা কিলোমিটার মানে হলো 500 মিটার। কয় মিটার, 500 মিটার। 1 কিলোমিটার সমান হলো তোমার 1000 মিটার। আর অর্ধেক কিলো মানে কি, 1/2 কিলোমিটার মানে কি 500 মিটার। তো এই যে এস সমান 500 মিটার, তো তোমার বের করতে হবে কি, গাড়িটির চলার সময় মানে টির মানটা তোমার বের করতে হবে। এটা কিন্তু একটু ঝামেলার অঙ্ক, বলো এখানে কিন্তু ত্বরণ দেওয়া নাই, তো বলো এটা কিভাবে বের করবা। আচ্ছা দেখি একটু সলভ করি আমরা। তো আমাদের সূত্র কি কি ছিল, ভি সমান ইউ প্লাস এটি, আরেকটা আছে হইলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে এখানে আরেকটা আছে হইলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো আমরা যদি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে যাই, আমাদের এখানে ইউ আছে ভি আছে, কিন্তু দুইটা জিনিস মিসিং, এও নাই টিও নাই, তাহলে এটা দিয়ে আমাদের হচ্ছে না, বাদ। তারপরে আছে হইলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে আমাদের টি নাই ইউ এ নাই, তো এটা আমাদের হচ্ছে না। তারপরে এইখানে আছে যে ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে আর এস দেওয়া আছে। কথা হইলো যে আমাদের কিন্তু প্রথমে কি দরকার, এ দরকার। তুমি উপরেটা একটু চিন্তা করো, তুমি যদি টি বের করতে যাও তাহলে তোমার এ জিনিসটা লাগে, এ তুমি কোথা থেকে বের করবা, তুমি এ কোন জায়গা থেকে বের করবা। তো এ বের করার জন্য তুমি এটা দেখতেছো, এখানে কি আসলে হয় কিনা, এ কি বের করা যায় না, এখানেও কারণ এও মিসিং টিও মিসিং, দুইটার মিসিং, তাহলে এটা দিয়েও হবে না। এরপর আমরা চলে যাবো এইটার কাছে, এটার কাছে গেলে আমরা দেখতে পাইতেছি এখানে ভি আছে, ইউ আছে, এস ও আছে, কিন্তু এই এটা আমাদের নাই। তো এই সূত্র থেকে আমরা এটা বের করে ফেলি। দেখো তাহলে ভির মান কত, এই সূত্র থেকে আমরা ভির মান কত, ভির মান হচ্ছে 40 স্কোয়ার সমান হলো 20 স্কোয়ার প্লাস হলো 2 ইন্টু এ ইন্টু কত এস, এস এর মান কত 500। এই যে তো এখান থেকে 400 1600, আর এটার পেছনে বিয়োগ করে দিলে 400 হয়ে যায়, আর সমান হলো কত 500 1000 আর হলো এ থাকে। তো এখানে 1600 বিয়োগ হলো 1200 থাকে, আর হলো 1000 এ, তাহলে এ সমান হলো 1200 ভাগ হলো কত 1000, তো ভাগাভাগি করলে কত হয় 1.2 হয়। তাহলে এটা হলো ত্বরণ। এরপরে তুমি এখন এই এর মানটা এই সমীকরণ অথবা এই সমীকরণে বসাই দিয়া এই ভির মানটা বের করে ফেলো। সরি, এই সমীকরণে বসাতে পারো না, কারণ এই সমীকরণে কিন্তু আমাদের কি নাই, ভিটা নাই। আবার তুমি করতে পারো, এখানে দুইটা মান আসবে, যেমন এই যে কিন্তু ঝামেলা, যেমন টি স্কোয়ার আছে, তো এখানে না বসানোই ভালো। তুমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারো পরবর্তীতে। এই যে ভি সমান ইউ প্লাস এটি, এখানে ভির মান কত 40 আর ইউর মান কত 20, এর মান কত পাইছি 1.2 আর টি, মানে 20 থেকে যদি বিয়োগ দিয়ে দাও তো এখানে থাকে হলো 1.2 টি। তো টি সমান আসতেছে হলো 40 থেকে 20 বিয়োগ হলো 20 ভাগ হলো কত 1.2, তো 20 কে 1.2 দিয়ে ভাগ করলে কত হয় 16.67, এইটা হয় আনসার। তো করতে হবে এই যে 16.67 হবে আনসার। তো একজনের মেবি এটা আনসার দিছিলা, তাদেরটা সঠিক হয়েছে। হ্যাঁ এটা হবে, ঠিক আছে, গুড। হ্যাঁ এটা এই যে হ্যাঁ আরেকটা আছে, যেমন এস সমান ভি প্লাস ইউ বাই, হ্যাঁ এটা দেওয়া হবে। যেমন দেখো তুমি যদি এমসিকিউর ক্ষেত্রে চিন্তা করো, এটা দেওয়া হবে যে এস সমান
ভি প্লাস ইউ বাই 2 ইন্টু কত টি। তাহলে এখানে তোমার দেখো এস এর মান কত 500 আর ভির মান কত, আমি প্রথমে যেটা করাইছি তুমি যদি তোমার সিকিউ ক্ষেত্রে আসে তাহলে এইভাবে তুমি করবা, বুঝছো। আর এই ক্ষেত্রে দেখো ভির মান কত 40 আর কত 20 আর 2 ইন্টু কত টির মান। তো এখান থেকে কত আসতেছে 60 আর ভাগ 2, 500 সমান হলো কত এই জায়গায় 60 আর ভাগ 2, তো টি আসে। তো 500 সমান হলো 30 টি, টি সমান হলো কত 500 ভাগ হলো কত 30 সমান এখান থেকে কত আসতেছে 16.67। এইভাবে করা যাবে, সমস্যা নাই। সিকিউর ক্ষেত্রে আসে তাহলে এইভাবে বের করবা, আর তোমার যদি এমসিকিউ করতে যাও তাহলে এইভাবে বের করলেও হবে, সমস্যা নাই। 22 নাম্বারটা বলো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ সময়ের কি হবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ আর সময়। আচ্ছা, বেগ আর সময়ের কথা বলছে, তাহলে কি হবে এটা বলো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত, দেখো সূত্রগুলো ওই যে একই, তো এগুলো কনফিউজ কেন হবে। সূত্র লেখো, ভি সমান ইউ প্লাস জিটি, ইউ সমান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a 2gh, তারপরে h সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এক্ষেত্রে দেখো আদিবেগ কি শূন্য কাটা, তারপরে এখানে কত এই জির মান শূন্য, মানে জির মান তো ফিক্সড কাটা, হাফও কাটা, তাহলে এখানে কি থাকে ভি সমানুপাতিক টি, ভি স্কোয়ার সমানুপাতিক এইচ, আর এখানে এইচ সমানুপাতিক কি টি স্কোয়ার। তো এখানে চাইছে হইলো বেগ সময়ের, এই বেগ সময়ের কি সমানুপাতিক, বেগ সময়ের কি সমানুপাতিক, আর এখানে বেগ আবার কি এই, এখানে যদি তুমি এটা বের করতে চাও ভি সমানুপাতিক আসলে রুট ওভার এইচ, দূরত্বের বর্গমূলের মানে সমানুপাতিক। এই ক্ষেত্রেও উচ্চতা, কিন্তু তোমার সাথে বেগ আর হলো কি চাইছে সময় চাইছে, সমানুপাতিক সম্পর্ক, তাহলে কি হবে এই ক নাম্বারটা হবে আনসার। তারপরটা বলো কি হবে, মুক্তভাবে পরন্ত বস্তু, এটা কিন্তু একটু অতিক্রম করলে এইখানে 3 হবে, শোনো এখানে ও হবে না, এখানে 3 হবে, ও দিয়ে ফেলছে, এটা 3 হবে, এই যে ক্যালকুলেশন করে না, এটা 3 হবে, এটা 3 হবে নিচে দেখে নাও একটু, ওইখানে 3 সেকেন্ড হবে, বুঝছো। অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করে এটা একটু বের করে নাও। 6 সেকেন্ডে যদি 72 মিটার অতিক্রম করে তাহলে 3 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে। আচ্ছা, অনেকে বলতেছো 23-এর ক বলতেছো, 36 মিটার বলতেছো, দেখা যাক এটা কি হয়। 3 সেকেন্ডে না, তো প্রথমে আমাদের মুক্তভাবে পরন্ত বস্তু 6 সেকেন্ডে হলো 72 মিটার পথ অতিক্রম করে, তাহলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এইটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, দেখো তো 6 সেকেন্ডে যদি 72 মিটার পথ অতিক্রম করে তাহলে এখানে আমাদের 3 সেকেন্ডে কত দূরত্ব, তো এখান থেকে আমাদের একটা জিনিস বের করতে হবে, সেটা কি এই ত্বরণ, দেখো এইটা বের করতে হবে, ত্বরণটা বের করতে হবে। তাই দেখো এখানে আমাদের প্রথমে সূত্র কি, 6 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি বের করতে পারি 6 সেকেন্ড, তাহলে হলো এখান থেকে ভি সমান ভি না, এখানে 72 মিটার না, এইচ দিয়ে বের করতে হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ভি স্কোয়ারও না, তো এই যে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে দেখো যে আমরা কি বের করতে পারি, টি বের করতে পারি। 6 সেকেন্ড তো 72 মিটার মুক্তভাবে পরন্ত বস্তু, তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে জির মানটা দেখো কি হয়, এইচ কত দেওয়া আছে 72 দেওয়া আছে, আর মুক্তভাবে পরন্ত বস্তু মানে আদিবেগ কত 0, তো এখান থেকে দেখো যে এই হাফ আর হলো এখানে জি আর হলো টি স্কোয়ার, মানে কয় সেকেন্ড 6 সেকেন্ডের কথা বলছে, 6, তো এখান থেকে জির মান কত হয় দেখো 72, এই 2 এর পাশে গুণ হয়ে যাবে, আর এই 6 এর উপরে স্কোয়ার আছে, 6 স্কোয়ার ভাগ হয়ে যাবে, জির মান কত আসতেছে দেখো, জির মান এখানে আসতেছে হইলো যে জির মান আসতেছে 72 গুণ হইলো 2 ভাগ হইলো 36, কত হয় 4 আসে এই জায়গায়, জির মান কত আসতেছে 4 আসতেছে। এরপরে আমরা বের করতে বলছি যে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই ক্ষেত্রে দেখো এইচ সমান আদিবেগ তো 0, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো এই ক্ষেত্রে ইউর মান 0 দিয়ে দাও, হাফ ইন্টু জির মান কত 4 ইন্টু কত টি স্কোয়ার কত 3 স্কোয়ার, তার মানে এখান থেকে আসবে হইলো কত 2 গুণ 9, তার মানে কত 18 হবে, এটা কত হবে 18 হবে। তো অনেকে কিন্তু এটা 9.8 ধরে ভুল করবা, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। বুঝতে পারছো এটা কি হবে, এটা হবে 18 মিটার হবে, মানে এখান থেকে তোমার জির মান যেহেতু অনেক সময় ফিক্সড আছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে
জির মান ফিক্স থাকে। কিন্তু যেহেতু এখানে তোমাকে ওরাই নির্দিষ্ট করে দিছে যে 6 সেকেন্ডে 72 মিটার অতিক্রম করে, তার মানে জির মান কি নির্দিষ্ট নাই এই জায়গায়। জির মানটা প্রথমে আমরা বের করছি, তারপর আমরা এই জির মানটা এখানে বসাই দিয়ে এটা বের করেছি। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপরটাই চলে যাচ্ছে, দেখো 24 নম্বরটা বলো কি হবে। তাহমিদ 30 মিটার পার সেকেন্ড বেগে একটা তীর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? শোনো, ত্বরণের ক্ষেত্রে হয় কি, ত্বরণের ক্ষেত্রে বিষয়টা কি, তুমি মনে করো প্রথম সেকেন্ডে যা অতিক্রম করবা, দ্বিতীয় সেকেন্ডে তার থেকে বেশি অতিক্রম করবা, চতুর্থ সেকেন্ডে তার থেকে বেশি অতিক্রম করবা। ত্বরণের ক্ষেত্রে এরকম হয়, বুঝতে পারছো? যেমন এরকম যদি হইতো যে সমবেগ, তাহলে তুমি বলতে পারতো যে প্রথম যেহেতু 6 সেকেন্ডে এত মিটার, তো 3 সেকেন্ডে তার অর্ধেক অতিক্রম করছে। না, এই ক্ষেত্রে যেহেতু তোমার এখানে কি ত্বরণ, ত্বরণ মানে হলো প্রত্যেক সেকেন্ডে বেগ বাড়ে। তো আমি তোমাকে একটু বলি, ত্বরণের ক্ষেত্রে এরকম হয় যে প্রথম সেকেন্ডে মনে করো এতটুকু অতিক্রম করলো, তারপরের সেকেন্ডে এতটুকু, তারপরের সেকেন্ডে এতটুকু, তারপরের সেকেন্ডে এই বড়, তারপরের সেকেন্ডে আরো বড়, তারপরের সেকেন্ডে আরো বড়, এইভাবেই সে অতিক্রম করে। বুঝছো? মানে কি প্রথম সেকেন্ডে তার বেগ কত থাকে বলো? প্রথমে সে শূন্য অবস্থানে থাকে, 1 সেকেন্ড পরে তার বেগ কত হয় 9.8, তারপরে আবার কত হয়, তারপরে হইলো কত 9 দোকানে মানে কত হয় 19.6, তারপরে আরো বেশি এইভাবে বাড়তে থাকে। তখন যদি তোমার উপর 4 থাকে, প্রথমে 0, তারপরে 4, তারপরে 8, তারপরে কত 8-এর পরে আরো 4 যোগ করে কত 9 10 11 12, এইভাবে বেগ বাড়তে থাকে। ত্বরণের ক্ষেত্রে প্রথম সেকেন্ডে যা অতিক্রম করে, পরবর্তী সেকেন্ডে তার থেকে আরো বেশি অতিক্রম করে, এরকম। আচ্ছা, তারপর দেখো যে তাহমিদ 30 মিটার পার সেকেন্ড বেগে একটা তীর খাড়া উপর দিকে নিক্ষেপ করলো, এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা, এটা তো তোমরা বুঝতে পারবা। তো এটা দেখো সর্বোচ্চ উচ্চতায় মানে কি, এটা সরাসরি একটা সূত্র আছে, দুইভাবে করা যায়। এইচ সমান হলো ইউ স্কোয়ার বাই 2g, এই সূত্র দিয়েও তুমি করতে পারো, অথবা তুমি যদি চাও এইচ সমান এই সূত্র দিয়েও করতে পারো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে? আর আমরা তোমাকে বলছিলাম যে তুমি যদি কোন জিনিসটা বের করতে চাও, মানে নিচের থেকে যদি উপরে যায়, তুমি সূত্র সবসময় কি রাখবা, ঠিক রাখবা। নিচের থেকে যদি উপরে যায় তা জির মান নেগেটিভ ধরবা, আর উপর থেকে নিচে নামলে জির মান পজিটিভ ধরবা, সূত্র কখনো চেঞ্জ করবা না। এখানে দেখো ইউ স্কোয়ার মান কত, ইউর মান হলো 30 স্কোয়ার আর হলো 2 × 9.8 বসাই দাও, তাহলে কত হয় এখানে 900 ভাগ হইলো 2 × 9.8। তো এখান থেকে আনসার আসতেছে হইলো 45.9। 45.9, তাহলে এইটা হবে আনসার। আবার এখানেও দেখো শেষ বেগ কত, সর্বোচ্চ উচ্চতা যদি উঠতে চাও তাহলে শেষ বেগ কত হইতে হয়, 0 হইতে হয়। এইখান থেকে এটা বানাইছে আর কি, 0 স্কোয়ার ইউ স্কোয়ার কত 30 স্কোয়ার আর 2 × -9.8 ইন্টু কত এইচ। তো এখানে দেখো সেম কাজ হয়, 30 স্কোয়ার আর ভাগ কত 2 × -9.8 হলো এইচ। তো মাইনাস মাইনাস কাটা যায়, এটা ক্যালকুলেশন করলে 45.9 বের হয়। এটা বলো, মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড আর 3 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? দেখো এখানে কি আছে যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড আর 3 সেকেন্ড সময় যদি অতিক্রান্ত করো, তাহলে এই ক্ষেত্রে কি হয় যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই যে এস সমান ইউটি প্লাস হলো হাফ জিটি স্কোয়ার। তো এগুলো তো সবই কি, এটা আদিবেগ তো 0 আর এটাও তো ধ্রুবক, এগুলো বাদ, তাহলে এস সমানুপাতিক কি আসতেছে টি স্কোয়ার আসতেছে। তাহলে অনুপাত কি হবে, 1 রে স্কোয়ার করলে কত হয় 1, 1 রে স্কোয়ার করলে কত হয় 1ই হয়, 1:2:3, তো 1:4 কত 9, তাহলে কি হবে আনসার 149 হবে। কারণ এই যে এটা বের করতে বলছে, দূরত্ব বের করতে বলছে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব এখানে কি হবে যে এখানে এইচ হবে একটা, সরি এস না তো এইচ হবে। আচ্ছা, তো এটা গেল যে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আমাদের, এটা সবাই বুঝতে পারছো যে খ নাম্বারটা হবে 149। লাস্ট কোশ্চেন আজকের মতো, এটা একটু বলো যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর সকল বস্তু কি কি হবে এখানে, এটা কোনটা সঠিক হবে, এটা আমাকে একটু বলো। আচ্ছা, এখানে অনেকে বলতেছো বি হবে, হ্যাঁ দেখো এখানে কি হবে যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, মুক্তভাবে পড়ন্ত সকল বস্তুর ক্ষেত্রে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এখন এই ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন হয় যে তুমি যদি উপর থেকে একটা টিস্যু ফালাই দাও আর একটা তুলা যদি ফালাই দাও, একটা তুলার পালক যদি ফালাই দাও আর একটা ভারী বস্তু ফালাও, তাহলে সাধারণভাবে তুমি যদি দেখো বা বাতাসের মধ্যে তুমি যদি ফালাও বা আমাদের নর্মাল ভাবে তুমি ফালাও, কি হবে কাহিনী যে কি হবে বলো তো, মানে পাথরটা আগে পড়ে যাবে কিন্তু ওই তুলাটা পড়তে একটু টাইম লাগবে, কারণ কি ওইখানে তোমার বাতাস এটা বাধা কাজ করে। কিন্তু এমনিতে নর্মাল ক্ষেত্রে এই ভর কোনো কাজ করে না, বাতাসের বাধা যদি না থাকে
তাহলে কিন্তু দুটো সমান সময় সমান পথ অতিক্রম করে। তো তোমরা ওই যে একটা পরীক্ষা আছে কি বলে ফেসবুক ইউটিউবে সার্চ দাও যে কি বলে ওটা নামটা কি জানো, ওরা একটা পরীক্ষা করছিল যে মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র লিখে একটু সার্চ দিও, তাহলে দেখবা পাই যাবা, ভিডিও সহজে চলে আসবে তোমার সামনে যে ওরা একটা বদ্ধ কাছের মধ্যে দুইটা জিনিস ফালাইছিল উপর থেকে, তো দুটো একই সময় নিচে পড়ছিল। কারণ কি ওখানে 9.8 কাজ করে, তো অভিকর্ষ ত্বরণ তো কোনো কি কাজ করে না, ভর কোনো কাজ করে না। তো কোনটা বেশি ভারী কোনটা কম ভারী এগুলো কোনো কাজ করে না। বায়ুর বাধার জন্য যেটা একটু কম ভারী সেটা কি বাধায় নিচে পড়তে একটু টাইম লাগে বেশি। যখন যদি তুমি বায়ু শূন্য করে দাও তাহলে ওরা সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তো এই ভিডিওটা আমি দেখাতে চাইছিলাম বাট সময় ছিল না, এই জন্য আনতে পারি নাই। তো তোমরা একটু ফেসবুক যে ইউটিউবে সার্চ দিলেই পাই যাবে ভিডিওটা। তারপরে কি বলছে যে এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, এর অতিক্রান্ত দূরত্ব হলো সময়ের বর্গের এই যে সমানুপাতিক, এই যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের কি সমানুপাতিক, এই সমানুপাতিক টি স্কোয়ার। তার মানে এটা হবে না, ভিন্ন ভিন্ন সময় ভূপৃষ্ঠ পৌঁছাবে না, এক সময় পৌঁছাবে। অ্যান্সার হবে 1 আর 3, মানে খ নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস আমাদের এই পর্যন্তই। আর যারা আজকে নতুন ক্লাসে জয়েন করছিলাম তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তো ওইখানে যাই দেখবা যে আমাদের আগের ক্লাসগুলো আপলোড করা আছে। আগে আমরা যে ক্লাসগুলো নিছি বা 25 সালের জন্য যে ক্লাসগুলো নিছি, ওয়ান শট কতগুলো ক্লাস আছে দেখবা। তো তোমরা এই ক্লাসগুলো উপকৃত হবে অনেক। ওইখানে আমি প্রত্যেকটা এই আজকে যেভাবে পড়াইছি প্রত্যেকটা ক্লাস আমি ওইভাবেই তোমাদের কমপ্লিট করে দিছি, দেখে নিও। তো আজকের মধ্যে এই পর্যন্ত। আগামীকালকে আবার ক্লাস হবে। আমি কোন ক্লাসটা নিব আগামীকালকে সেটা তোমাদেরকে জানাই দিব, এই ফেসবুক পেজে জানাই দিব। আর তোমাদের এই যে দেখো যেই কমেন্টটা পিন করা আছে এটার মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, দেন হলো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে। তো তোমরা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো। এখানে হোয়াটসঅ্যাপে হলো কি যে তুমি যদি জয়েন হও আগের যে মেসেজগুলো ছিল বা আগে যে পিডিএফগুলো আমি দিছি সেগুলো পাবা না, কিন্তু তুমি যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হও তাহলে ওইখানে তোমার যত আগে পিডিএফ দেওয়া ছিল সবগুলো তুমি পাই যাবা। তো তোমার যদি টেলিগ্রাম না থাকে একটু ডাউনলোড ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে নিও, আর ইউটিউবে যে এটা সার্চ করে রাখো। আর হলো ফেসবুক পেজে আমরা নিয়মিত ক্লাস নেই আর জানাই দিই যে কবে কি ক্লাস হবে। তো সবাই ভালো থাকো, আশা করছি তোমরা আজকের ক্লাসটা এনজয় করছো। আর তোমরা একটু নিয়মিত পড়াশোনা করবে, ঠিক আছে? পড়াশোনাতে তোমার একদম 10 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা পড়তে হবে এরকম কিছু না। তুমি এখন থেকে যদি একটু নিয়মিত পড়াশোনা করো তাহলে এই এসএসসিতে A+ পাওয়া খুবই সহজ। তুমি যদি একটু নিয়মিত পড়াশোনা করো তাইলে প্রতিদিনের পড়া, যেমন প্রতিদিন যেমন আজকে যেমন তোমাকে আমি কি করছি যে কতগুলো এমসিকিউ পড়াই দিলাম, কয়টা টোটাল 26টা এমসিকিউ তোমাকে আমি পড়াই দিলাম। তুমি যদি এই এমসিকিউগুলো আবার একটু প্র্যাকটিস করো, আবার ধরো তোমার গাইড থাকলে গাইডের মধ্যে বা টেস্ট পেপারের মধ্যে তুমি যদি এই রিলেটেড আরও কিছু এমসিকিউ সলভ করো, যেগুলোর সমস্যা হবে সেগুলো যদি আমাদের এই যে ফেসবুক যে গ্রুপটার কথা বললাম এই গ্রুপের মধ্যে যদি দিয়ে দাও, স্যার এটা বুঝতেছি না বুঝিয়ে দেন, আমি কমেন্টে করে বুঝিয়ে দিলাম, এই যে সমস্যাগুলো সলভ হয়ে গেল, তাহলে এই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হয়ে গেল। কিন্তু তুমি যদি মনে করো এটা রাইখে দাও বা এখন করবো না 2 দিন পরে করবো, এরকম করতে করতে এটা ফালাই দেওয়া হবে, এটা কিন্তু করা হবে না। তো আমি যেভাবে বলতেছি এইভাবে শোনো, তাহলে দেখবো খুব ভালো একটা রেজাল্ট হবে। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।